Good morning to everyone. Today we are going to learn about the conditions of equilibrium and what are the criteria to be a spontaneous process. Last class আমরা শুরু করেছিলাম বাট অনেকগুলো কন্ডিশন থাকার কারণে আমরা সবগুলো কন্টিনিউ বা কমপ্লিট করতে পারিনি। সো আজকে আমরা ওই একই জিনিস একটু প্রথম যেটা শুরু করেছিলাম সেটা রিপিট করে বাকি যেগুলো কন্ডিশন আছে সেগুলো আমরা শিখব। তো প্রথমে আমরা যেটা শুরু করেছিলাম যে in terms of entropy change, যে কোনো একটা সিস্টেম আসলে স্পন্টেনিয়াস হবে না ইকুইলিব্রিয়াম হবে তা কিভাবে এন্ট্রপি চেঞ্জের রেসপেক্টে আমরা কিভাবে বলতে পারি যে এন্ট্রপি যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে এটা স্পন্টেনিয়াস হবে না এন্ট্রপি যদি কমে সেক্ষেত্রে স্পন্টেনিয়াস হবে, অথবা এন্ট্রপি চেঞ্জ যদি জিরো হয় তাহলে কোন অবস্থা হবে। তো তার জন্য আমরা কি কি কন্ডিশন আছে বা কি কি ক্রাইটেরিয়া যে কখন সেটা কি এন্ট্রপি বেশি হলে অথবা এনার্জি বেশি হলে অথবা ভলিউম কনস্ট্যান্ট হলে কিভাবে আমরা সেখান থেকে কন্ডিশনগুলো পেতে পারি যে আসলে প্রসেসটা স্পন্টেনিয়াস কখন হবে আর ইকুইলিব্রিয়ামটা কখন হবে, সেই কন্ডিশনগুলো আমরা এখান থেকে ডিসকাস করব। তো প্রথমে দেখেছি যে এন্ট্রপি চেঞ্জ ইন টার্মস অফ এন্ট্রপি চেঞ্জ, তারপরে আমরা দেখব কি ইন টার্মস অফ এনথালপি চেঞ্জ, যেটা আমরা অনেক আগের থেকে মোটামুটি কম বেশি ভালোভাবে জানি যে কোনো একটা রিয়াকশনের যদি হিট ইভলভ হয় অথবা হিট রিলিজ করে তাহলে সেই ধরনের রিয়াকশনকে আমরা বলেছি এক্সোথার্মিক রিয়াকশন, এবং এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে আমরা নর্মালি জেনে থাকি যে এক্সোথার্মিক রিয়াকশন হলো স্পন্টেনিয়াস, যেটা অটোমেটিক্যালি অথবা কোনো বাইরের সাহায্য ছাড়াই রিয়াকশনটা হতে পারে। তাহলে এই যে প্রসেসটা এইটা সম্পর্কে আমাদের ধারণা আগের থেকে ছিল মোটামুটি, আর এই সেমিস্টারে অথবা এই চ্যাপ্টারের শুরুতে আমরা পড়েছি যে এন্ট্রপি চেঞ্জটা, এন্ট্রপি যদি হয় মানে নর্মালি যে কোনো সিস্টেমের জন্য এন্ট্রপি কি হয়ে থাকে যে প্রত্যেকটা মলিকুল চায় তার র্যান্ডমাইজেশন স্টেটে থাকতে। সো র্যান্ডমাইজেশন পসিবিলিটি, প্রত্যেকটা মলিকুলের র্যান্ডমাইজেশন পসিবিলিটি অথবা প্রত্যেকটা সাবস্ট্যান্সের র্যান্ডমাইজেশন পসিবিলিটি ইজ মাস হায়ার দ্যান দ্য অর্গানাইজড ওয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেছি কি যে এনট্রপি যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে যে সিস্টেমটা স্পন্টেনিয়াস হয়। আর এনথালপির জন্য যেটা বললাম যে কোনো একটা রিয়াকশন যদি হিট ইভলভ হয় তাহলে এই কন্ডিশনগুলো সেখানে আমরা দেখব যে ডেল্টা এইচ এর সাইন পজিটিভ বা নেগেটিভ অথবা ভ্যালু কত পজিটিভ নেগেটিভ জিরো এরকম হলে সেক্ষেত্রে রিয়াকশনটা কখন ইকুইলিব্রিয়ামে হবে অথবা কখন স্পন্টেনিয়াস হবে কখন নন স্পন্টেনিয়াস হবে। আর একটা টার্ম আমরা শিখেছি রিসেন্টলি যে ইন টার্মস অফ ফ্রি এনার্জি চেঞ্জ, যে কোনো একটা সিস্টেমের ফ্রি এনার্জি চেঞ্জ কি পজিটিভ বা নেগেটিভ অথবা জিরো হলে সেক্ষেত্রে সিস্টেমটা স্পন্টেনিয়াস না নন স্পন্টেনিয়াস হবে সেটা আমরা দেখব। আর ফার্দার যদি আমাদের টাইম থাকে দেন নতুন আর একটা ইকুয়েশন আমরা শিখব যে দ্য ক্লাপেইরন ইকুয়েশন। তো এই যে ইকুয়েশনটা আছে এটা আসলে দুইটা স্টেট, সলিড থেকে লিকুইড অথবা লিকুইড থেকে ভ্যাপার, এই দুইটা স্টেটের যে হিট ট্রান্সফারের সাথে সম্পর্কিত একটা ইকুয়েশন, যেটা আমরা পরবর্তীতে যদি আজকে সময় থাকে দেন উই উইল ট্রাই টু লার্ন। সো let's start, just review the first term what we have learned in the last class in terms of entropy change, what are the conditions for equilibrium and criteria for spontaneous process. সো এখানে কিন্তু সবগুলোর একটা সামারাইজেশন হয়েছে যে প্রত্যেকটা যতগুলো সিস্টেম আমরা বলেছি যে যদি এন্ট্রপি চেঞ্জের জন্য হয় অথবা এনথালপি চেঞ্জ অথবা ফ্রি এনার্জি চেঞ্জ, এর প্রত্যেকটার জন্যই কিন্তু একটা যে কোন কোন কন্ডিশনের জন্য রিয়াকশন সিস্টেম অথবা সিস্টেমটা স্পন্টেনিয়াস ও নন স্পন্টেনিয়াস হবে অথবা ইকুইলিব্রিয়াম হবে সেই কন্ডিশন একটা সামারাইজেশন। এই টেবিলটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি এই যে আমি আজকের যে লেকচারে যা পড়াবো সবই কিন্তু এখান থেকে হয়ে যাবে। তাহলে আমরা একটা একটা দেখি যে আসলে যে প্রথমে আমরা এন্ট্রপি চেঞ্জের জন্য দেখাচ্ছি যে এই দেখো এন্ট্রপি চেঞ্জ যদি অ্যাট কনস্ট্যান্ট ই অ্যান্ড ভি, দ্যাট মিনস কনস্ট্যান্ট ইন্টারনাল এনার্জি অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম, সেই ক্ষেত্রে কি হয় যে যদি এন্ট্রপি চেঞ্জ গ্রেটার দ্যান জিরো হয় or entropy change যদি পজিটিভ হয় then we can consider that system would be spontaneous, and if the change in entropy is equal to 0 then the system will be in equilibrium. That means কোনো একটা সিস্টেম, সেটা রিভার্সিবল সিস্টেমের ক্ষেত্রে যদি বলি যে রিভার্সিবল সিস্টেম এটা কি যে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড ইকুয়ালি, যে যতটা ফরওয়ার্ড দিকে যাচ্ছে ঠিক এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে, সো দ্যাট উই ক্যান কনসিডার দ্যাট দ্য change in entropy would be
0, therefore we can consider the system would be reversible. So let's see what can happen or what are the conditions, how we can find out the conditions of equilibrium or spontaneous process for change in entropy. The entropy of a system remains unchanged in a reversible change while it increases in an irreversible change. যেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে যদি আমরা রিভার্সিবল চেঞ্জের কথা বলি, রিভার্সিবল চেঞ্জের ক্ষেত্রে কি হয়ে থাকে যে এন্ট্রপি চেঞ্জটা 0. সো দ্য ডেল্টা এস, সামেশন অফ ডেল্টা এস, দ্যাট মিন্স রিঅ্যাক্ট্যান্ট অথবা সিস্টেমের শুরুতে এবং শেষে এর যে টোটাল সামেশন অফ এন্ট্রপি, রিঅ্যাকশনের শুরুতে অথবা সিস্টেমের শুরুতে যে কোনো একটা স্টেট বললাম, সো ফার্স্ট স্টেটে এন্ট্রপির ভ্যালু যা সেকেন্ড স্টেপেও ঠিক একই, তার মানে যে আসলে চেঞ্জ ইন এন্ট্রপি উইল বি 0. ds, summation of ds equals 0 for a reversible change, and the summation of ds, that means summation of change in entropy greater than 0 for a irreversible change. For a system with its surroundings we can write, তাহলে এই দেখো সিস্টেম প্লাস সারাউন্ডিংস, তাহলে যদি যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে for a system with its surroundings we can write delta S system plus delta S surroundings. এটা হলো for a reversible system, যে আমরা যে কোনো সিস্টেম কনসিডার করি না কেন সেক্ষেত্রে কি হবে, সিস্টেমটার সাথে অবশ্যই সারাউন্ডিংসও আমাদের আছে, যে সিস্টেম বললেই তার সাথে তার সাপেক্ষে সারাউন্ডিংসটা থাকবে। তাহলে টোটাল এই দেখো এই সামেশন অফ ডিএস মানেই বোঝা যাবে যে সামেশন অফ সিস্টেম entropy of the system and entropy of the surroundings. So change in entropy of the surroundings plus change in entropy of the system equal 0 for the reversible system, and for irreversible or spontaneous process the change in entropy ds system plus ds surroundings greater than 0. এখন আমরা যদি দেখি যে কম্বাইনিং দ্য টু ইকুয়েশন, মানে এই যে দুইটা ইকুয়েশন লিখেছি এই দুইটা ইকুয়েশনকে আমরা একই সাথে যদি কম্বাইন করি ইকুয়াল অ্যান্ড গ্রেটার দেন, তাহলে আমরা একসাথে এটাকে কি করতে পারি, গ্রেটার দেন ইকুয়াল সাইন দিয়ে আমরা একটা ইকুয়েশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। তাহলে দেখো কম্বাইনিং দ্য টু রিলেশনস উই হ্যাভ ds সিস্টেম প্লাস ds সারাউন্ডিংস গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো এখানে যেটা ছিল ইকুয়াল আর একটা গ্রেটার দেন, তাহলে ওভারঅল দুইটাকে একই সাথে আমরা লিখে দিলাম গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল 0। তাহলে ইফ উই অ্যাজিউম দ্য চেঞ্জ ইন সারাউন্ডিংস অ্যাজ রিভার্সিবল অ্যান্ড সারাউন্ডিংস ইভলভ dq হিট রিভার্সিবলি, যে সারাউন্ডিংয়ের যে রিভার্সিবল প্রসেসের জন্য if we assume the change in surroundings as reversible and surroundings evolve dq hit reversibly, তাহলে কোনো একটা সিস্টেমের এখানে আমরা বলছি কি সারাউন্ডিংসের যদি dq পরিমাণ হিট ইভলভ হয় তাহলে সেক্ষেত্রে the value of change of entropy would be ds surrounding equal minus dq by t। যেহেতু এখানে সারাউন্ডিংসে হিট ইভলভ হচ্ছে সে কারণে আমরা এই যে চেঞ্জ ইন এন্ট্রপি চেঞ্জের ডেফিনেশন থেকে আমরা জানি কি যে চেঞ্জ ইন হিট ডিভাইড বাই দ্য টেম্পারেচার, তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানে হিট ইভলভ হচ্ছে সো দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ds সারাউন্ডিং ইকুয়াল মাইনাস dq বাই t ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমরা ইংলিশের থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে জানি কি ds ইকুয়াল মাইনাস dq বাই ওকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা না, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কি ছিল যে এইটা ds ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স উই নো ds ইকুয়াল মাইনাস dq বাই t অর ইকুয়াল মাইনাস de প্লাস dw বাই t। তাহলে এই যে ইকুয়েশন এখন দেখো where de is the increase in internal energy of the system and dw be the work done by the system। তাহলে এই যে dq রিপ্লেসমেন্টে আমরা লিখেছি এই ইকুয়েশন dq ফর্মটাই আসলে dq ইকুয়াল de প্লাস dw, এইটাই হলো আমাদের ফার্স্ট ল। তাহলে এই যে ফার্স্ট লটা ছিল সেটাকে আমরা লিখেছি একটু dq ইকুয়াল মাইনাস সরি এটা না, এটা যেভাবে ছিল এই মাইনাস সাইন যা ছিল তাই থাকলো, শুধু dqটাকে চেঞ্জ করে আমরা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি প্লাস চেঞ্জ ইন ওয়ার্ক ডান, যে তাহলে ওয়ার্ক ডানের জন্য যে পরিমাণ এনার্জি পরিবর্তন হচ্ছে তাহলে সেক্ষেত্রে dq ইকুয়াল de প্লাস dw। সো
আমরা এখানে ফাইনালি লিখতে পারি কি where d is the increase in internal energy of the system and dw be the work done by the system। তাহলে এখন আমরা এই দুইটা ইকুয়েশন দেখো, from equation 1 we get এক নম্বর ইকুয়েশনটা কোথায় আমাদের, এই যে ইকুয়েশনটা, তাহলে ds system plus ds surroundings greater than or equal 0। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বসাতে পারি, দেখো ds মানে কি, এটা হলো আমরা লিখেছি যে সারাউন্ডিংস এর ds সারাউন্ডিং ইকুয়াল মাইনাস dq বাই t অর মাইনাস de প্লাস dw বাই t। তাহলে ds সারাউন্ডিংস এইখানে এই যে টার্মটা ds সিস্টেম প্লাস ds সারাউন্ডিংস মানেই হলো মাইনাস dw প্লাস de প্লাস dw ডিভাইড বাই t। তাহলে এই d সিস্টেম প্লাস এই টার্মটা গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখো ফ্রম ইকুয়েশন 1 ds সিস্টেম ইকুয়াল মাইনাস de প্লাস dw ডিভাইড বাই t গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে এখন এই যে আমরা সাম আপ করি তখন কি হবে t ইনটু ds, তাহলে এটার সাথে এটা যে আমরা সাম আপ করলে t ইনটু ds মাইনাস de মাইনাস dw গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, আর টিটা ওই পাশে নিচে চলে আসলে মাল্টিপ্লাই করলে 0 হয়ে গেল। তাহলে t ds সিস্টেম মাইনাস de মাইনাস dw গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 অর t ds সিস্টেম মাইনাস de মাইনাস pdv। তাহলে এই dw মানে আসলে ওয়ার্ক ডান ডিউ টু এক্সপ্যানশন, সে কারণে আমরা ওই যে dw রিপ্রেজেন্টটাকেই আমরা p ইনটু dv এই ফর্মে লিখতে পারি। তাহলে এখন এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনে আমরা যদি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করি, দেন ইউ ক্যান ফাইন্ড আউট সাম ফ্যাক্টরস অর সাম matters that we can define what will be the spontaneous process, what will be for the spontaneous process or equilibrium। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা চিন্তা করি যে de and dw dv, এই যে এই ইকুয়েশনে যদি আমরা দেখি যে কোনো একটা সিস্টেমের জন্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অ্যান্ড চেঞ্জ ইন ভলিউম বোথ আর কনস্ট্যান্ট, দ্যাট মিনস de ইকুয়াল 0 অ্যান্ড dw ইকুয়াল 0, তাহলে এই টার্ম আর এই টোটাল টার্মটা তখন 0 হয়ে যায়। দেয়ারফর উই ক্যান কনসিডার দ্য dt ইন্টু ds। তাহলে এই যে সিস্টেমটা আমাদের কেমন ছিল, internal energy constant and volume change constant, so dt into ds e and v মানে সিস্টেমের internal energy constant and volume change constant, সেই ক্ষেত্রে আমরা এখানে ds ev এটা বলে দিলাম internal energy and volume, so it would be greater than or equal 0। তাহলে আমরা এইখানে যদি ইন্টারনাল এনার্জি এবং ভলিউম চেঞ্জের যে অথবা চেঞ্জ ইন ভলিউম we can consider 0, that means no change in internal energy and volume, in that case we can have that tds greater than or equal 0। তাহলে দেখো যদি কোনো সিস্টেমের dsv sev greater than 0 হয়, তাহলে এই সিস্টেমটাকে আমরা তখন ইরিভার্সিবল বলতে পারি। কারণ কি, যে এই প্রসেসটা তখন স্পন্টেনিয়াস হবে এবং কোনো একটা সিস্টেমের যদি ইন্টারনাল এনার্জি অ্যান্ড ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার এন্ট্রপি যদি বৃদ্ধি পায়, দেন উই ক্যান কনসিডার দ্য সিস্টেম উড বি স্পন্টেনিয়াস। আর স্পন্টেনিয়াস মানে কি, যে দ্যাট উইল বি জাস্ট ইট উইল মুভ ফরওয়ার্ড, সো অনলি দ্য ফরওয়ার্ড অর স্পন্টেনিয়াস প্রসেস, অপোজিটটা হবে না। তো সেক্ষেত্রে যদি আমরা উল্টোভাবে বলি, ইফ DSEV লেস দ্যান 0, যদি DSEV less than 0, then we can consider that is also a reversible process and that would be non-spontaneous। তাহলে এখানে DSEV greater than 0 এটা হলো irreversible process and that is spontaneous। আর যদি আমরা দেখি যে এখানে এই টার্মটা 0 এই টার্মটা 0 এবং সেখান থেকে যদি সব কিছুই তাহলে এই টোটালটা ইকুয়াল 0 হয়, তার মানে সিস্টেমের ইনিশিয়াল স্টেটে যে এন্ট্রপি ফাইনাল স্টেটের এন্ট্রপি যদি সমান হয়, তাহলে রিয়াকশন অথবা সিস্টেমটা ইন ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়ামে থাকলে সেক্ষেত্রে তার এনথালপিরও পরিবর্তন হয় না,
এনট্রপির কোনো পরিবর্তন হয় না। অথবা এভাবে বলতে পারি যতটুকু পরিবর্তন হয় মানে ফরওয়ার্ড প্রসেসের জন্য রিভার্স প্রসেসের জন্য ঠিক এক্স্যাক্টলি ইকুয়াল উইথ নেগেটিভ সাইন। তাহলে সেক্ষেত্রে আমরা ওভারঅল কি পাবো, দ্যাট উইল বি 0। সো দ্য চেঞ্জ ইন এনট্রপি ফর দ্যাট প্রসেস উইল বি 0 and the system will be in equilibrium. Now আমরা যদি দেখি যে when S and V are constant, যদি এনট্রপি and ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে দেখো এই যে আমাদের সিস্টেমে যদি এনট্রপি and ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই ইকুয়েশনে if ds and ভলিউম এই দুইটা যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এই টার্মটা আর এই টার্মটা তখন 0 হয়ে যাবে। সো উই উইল গেট মাইনাস ডিই গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে দেখো সেটা এখানে বসাই, হেয়ার ds equal 0 and dv equal 0, the equation 1 reduces to minus de greater than equal 0। তাহলে ইকুয়েশনটা আমাদের তখন দাঁড়াচ্ছে কি যে ফাইনালি মাইনাস ডিই গ্রেটার দ্যান ইকুয়াল 0। তার মানে অর এখন আমরা লিখতে পারি কি, যদি ডিই দুইটাকে আবার ভেঙে দেই, ডিই গ্রেটার দ্যান 0 অর মাইনাস ডিই ইকুয়াল টু 0। তাহলে যদি সিস্টেমের ক্ষেত্রে মাইনাস ডিই, তার মানে মাইনাস ডিই যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এই প্রসেসটাকে আমরা ইরিভার্সিবল চেঞ্জ বলবো অথবা স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে এখানে যদি প্লাস ডিই গ্রেটার দ্যান 0 হয়, সেক্ষেত্রে দ্যাট উড বি নন স্পন্টেনিয়াস। তাহলে এখানে আছে মাইনাস ডিই গ্রেটার দ্যান, অথবা তোমরা যদি একটু এই সাইনটাকে উল্টা করতে চাও, যদি ডিই লেস দ্যান 0, তাই না? এখানে আমাদের আছে কি মাইনাস ডিই গ্রেটার দ্যান 0। তাহলে আমরা যদি এই যে ডিইটাকে পজিটিভ হিসেবে দেখতে চাই, দেন ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই উইথ -1 and then this greater than sign would be opposite or it will be negative or less than. So DE minus DE greater than 0 or we can consider DE less than equal 0. তার মানে যদি কোনো একটা সিস্টেমের যদি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি লেস দ্যান 0 হয়, তাহলে নেগেটিভ হয়। সোজা কথায় কোনো একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ যদি নেগেটিভ হয়, দেন উই ক্যান কনসিডার দ্য সিস্টেম অ্যাজ এ স্পন্টেনিয়াস। আর যদি সিস্টেমটা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বিকাম ইকুয়াল টু 0, দেন দ্য সিস্টেম উইল বি ইন ইকুইলিব্রিয়াম। তাহলে আমি একটু আগে বলেছিলাম এনথালপি চেঞ্জও কোনো একটা রিভার্সিবল সিস্টেমটা মানেই হলো যে আমরা যেখানে দেখেছি কোনো একটা রিঅ্যাকশন বা কোনো একটা সিস্টেম যতটুকু ফরওয়ার্ড দিকে মুভ করবে, অথবা রেট অফ ফরওয়ার্ড চেঞ্জ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য রেট অফ ব্যাকওয়ার্ড চেঞ্জ অর রিভার্স চেঞ্জ। তাহলে সেক্ষেত্রে যতটুকু পরিমাণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে ইন দ্য ফরওয়ার্ড প্রসেস, exactly with same value with opposite sign will be for the reverse process. তাহলে ফরওয়ার্ড প্রসেসের জন্য যতটুকু পরিবর্তন হবে, রিভার্স প্রসেসের জন্য ঠিক একই পরিবর্তন হবে, but with negative sign or opposite sign. Now if we have the condition for enthalpy, all of you are more or less familiar with this term, যে কোনো একটা সিস্টেমের এনথালপির পরিবর্তন হলে সেক্ষেত্রে আমরা সিস্টেমটাকে কখন স্পন্টেনিয়াস বলবো বা কখন ইকুইলিব্রিয়ামে বলবো। তাহলে আমরা এটা জানি, উই নো এনথালপি ইকুয়াল ইন্টারনাল এনার্জি প্লাস পিভি। এই ইকুয়েশনটা আমরা ফার্স্ট ইসের জন্য অনেকবার পড়েছি, যে এনথালপির ফর্মুলা অনুযায়ী হোয়াট ইজ এনথালপি ডেফিনিশন যখন শেখাইছি তখন আমরা এভাবে বলেছি। অন ডিফারেন্সিয়েটিং, এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে ডিএইচ, এটাকে ডিফারেন্সিয়েট করো, মানে পুরো ইকুয়েশনটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, ডিএইচ তারপরে ডিই আর এটা হলো পিভি। তাহলে পিভি কে যদি ডিফারেন্সিয়েট করি, একবার পি কনস্ট্যান্ট আর একবার ভি কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম কি ডিই তারপরে প্লাস পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি। তাহলে এই যে পুরোটাই অর মাইনাস ডিই মাইনাস পি ডিভি। আচ্ছা, এখান থেকে কি করলাম আমরা,
মাইনাস ডিই মাইনাস পিডিভি, তাহলে এখানে ভিডিপি মাইনাস ডিএইচ, তাহলে এই যে টার্মগুলো এইটা মাইনাস ডিই এই টার্মটাকে আমি লেফটে নিয়ে আসলাম, আর পিডিভি এটাকে আমি লেফটে নিয়ে আসলাম, তাহলে আর ডিএইচ এটা আমাদের লেফটে ছিল, তাহলে এটা যদি রাইটে নিয়ে আসি তাহলে মাইনাস ডিএইচ আর ভিডিপি যা ছিল তাই এখানে থাকলো, শুধু আমরা একটু মানে রিঅর্গানাইজ করলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি মাইনাস ডিই মাইনাস পিডিভি ইকুয়াল মাইনাস ডিএইচ প্লাস ভিডিপি পুটিং ইন ইকুয়েশন 2। তাহলে এখন যদি আমরা এই ইকুয়েশন 2টা কোথায় আমাদের, ইকুয়েশন 1 ইকুয়েশন 2 দেইনি আমি, আমার মনে হয় এইটা হবে ইকুয়েশন 2। যাই হোক, তাহলে এখন পুটিং ইন ইকুয়েশন 2 টিডিএস মাইনাস ডিএইচ, নো শুড নট বি, একটু বইটা দেখি, এই ইকুয়েশনটা ছিল, তাহলে টিডিএস পিডিই এটাকে আমরা ইকুয়েশন 2 বলি। তাহলে টিডিএস সিস্টেম মাইনাস ডিই মাইনাস পিডিভি গ্রেটার দ্যান ইকুয়াল 0, যেটা এই ইকুয়েশনটা, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বলবো। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনে যদি আমরা ওই ভ্যালুটা বসিয়ে দেই, দেন উই ক্যান ফাইন্ড আউট, উই নো দ্যাট। আচ্ছা, ক্লাস চলছে স্যার। না মাউস প্যাড না, ক্লাস চলছে আমার। না না সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যা দেখছি উই নো, এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম, সরি, তা এই যে টার্মটা পুটিং ইন ইকুয়েশন 2, এই ইকুয়েশন 2 তে আমরা যদি ভ্যালুটা বসাই দিই তাহলে টিডিএস মাইনাস ডিএইচ প্লাস ভিডিপি গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে ওই ইকুয়েশনে ভ্যালুটা বসাই দিলাম। এখন আমরা লিখতে পাচ্ছি কি, একটু আবার এইটাকে রিঅর্গানাইজ করি, মাইনাস সাইন কমন নিলাম, তাহলে মাইনাস সাইন অথবা এই যে হ্যাঁ মাইনাস সাইন কমন নিয়ে ডিএইচ ইকুয়াল কি হবে, ডিএইচ মাইনাস ভিডিপি মাইনাস টিডিএস, যদি মাইনাস সাইন বা -1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই যে সাইনটা ছিল এই সাইনটা গ্রেটার দ্যান অর ইকুয়াল ছিল, এখন হয়ে যাবে লেস দ্যান অর ইকুয়াল, বিকজ উই হ্যাভ চেঞ্জ দ্য সাইন অর উই হ্যাভ মাল্টিপ্লাইড দ্য ইকুয়েশন উইথ -1। এটা কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে, তোমরা ম্যাথমেটিক্স করে আসছো তো সেখানে আমাকে আর নতুন করে না বললেও সমস্যা নেই। তো সেই ক্ষেত্রে যে যদি কোনো গ্রেটার দ্যান অর ইকুয়াল লেস দ্যান এরকম কোনো ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে সেই ইকুয়েশনটাকে যদি আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করি দেন দ্য সাইন অফ দ্য গ্রেটার দ্যান উইল বি লেস দ্যান, আর উল্টা হলে সেটা রিভার্স। তাহলে অ্যাট কনস্ট্যান্ট এস অ্যান্ড পি, তাহলে এই যে কনস্ট্যান্ট এস অ্যান্ড পি, এখন যদি আমরা এই জায়গাটায় লিখে দেই যে অ্যাট কনস্ট্যান্ট এস অ্যান্ড পি, কনস্ট্যান্ট এস মানে কি, চেঞ্জ ইন এন্ট্রপি উড বি 0, সো অ্যাট কনস্ট্যান্ট এস লেস দ্যান ইকুয়াল, তাহলে সেক্ষেত্রে ডিএস উড বি 0 অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তার মানে ডিপির ভ্যালুটাও তখন 0 হবে। সো উই আর গেটিং দ্যাট দিস টার্ম becomes 0 and this term becomes 0, therefore DH less than equal 0। তাহলে ইকুয়েশনটা আমাদের দাঁড়াচ্ছে কি যে here DS equal 0 and DP equal 0, we have DH equal or less than or equal 0। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে সিস্টেমটায় যদি চেঞ্জ ইন এনথালপি, কোনো একটা সিস্টেমের এনথালপির চেঞ্জ যদি নেগেটিভ হয়, দ্যাট মিনস লেস দ্যান 0 হয়, তাহলে সেই প্রসেসটাকে আমরা স্পন্টেনিয়াস বলতে পারবো। সো যদি কোনো একটা সিস্টেমে দেখো এই যে এখান থেকে এই ইকুয়েশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, যে যদি কোনো একটা সিস্টেমের চেঞ্জ ইন এনথালপি ডিএইচ লেস দ্যান ইকুয়াল 0 হয় তাহলে
আমরা এটাকে বলতে পারছি ds less than 0 তার মানে সিস্টেমটা ইরিভার্সিবল অর স্পন্টেনিয়াস, এন্ড dh ইকুয়াল যদি 0 হয় তার মানে চেঞ্জ ইন এনথালপি। আমরা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যেটা এতদিন জেনে আসছি যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে যদি রিভার্সিবল সিস্টেম হয়, আমরা লাস্ট সেমিস্টারে যখন রিভার্সিবল সিস্টেম বলেছিলাম সেখানে এরকম করে কন্ডিশন বলেছিলাম যে রিভার্সিবল বা কোনো একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে যে কন্ডিশনগুলো বা ক্রাইটেরিয়া, সেখানে আমি পড়েছিলাম যে কোনো সিস্টেমে সেখানে ইকুইলিব্রিয়ামে চেঞ্জ ইন এনথালপি উড বি 0, যে সেখানে আমরা এরকম করে বলেছিলাম কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে হয় তাহলে সিস্টেম কি হবে, যে it will be in equilibrium if the change in enthalpy becomes 0 or it is in 0, then we can have so the delta H or dH for equal 0 for a reversible change in equilibrium। আচ্ছা, তাহলে এই হলো আমরা দেখলাম যে at constant entropy and constant pressure। আর কি আছে, তাহলে এখন আমরা যাই যে ফ্রি এনার্জি চেঞ্জ, কোনো একটা সিস্টেমের ফ্রি এনার্জি চেঞ্জ হলে সেটা কি গ্রেটার দ্যান 0 অথবা লেস দ্যান 0 অর ইকুয়াল, কখন কোন কন্ডিশনের জন্য সে সিস্টেমটা স্পন্টেনিয়াস হবে তা আমরা এখন একটু বের করি। তাহলে উই নো জি ইকুয়াল এইচ প্লাস টিএস, আমরা ফ্রি এনার্জির ডেফিনেশন যখন বলেছি তখন এই ইকুয়েশনটা ইউজ করেছি, অথবা এই ইকুয়েশন থেকে আমরা ডেফিনেশনটা বলেছি যে ফ্রি এনার্জি, কোনো একটা সিস্টেমের ফ্রি এনার্জি ইকুয়াল এনথালপি প্লাস টেম্পারেচার ইনটু এন্ট্রপি। তাহলে এই যে ইকুয়েশন যে ফ্রি এনার্জি ইকুয়াল এইচ প্লাস টিএস অর জি ইকুয়াল ই প্লাস পিভি প্লাস টিএস, তাহলে আমরা এইচ ইকুয়াল একটু আগের স্লাইডে আমরা লিখেছিলাম কি এইচ ইকুয়াল ই প্লাস পিভি, তাহলে আমরা এই এইচ এর রিপ্লেসমেন্টে ই প্লাস পিভি বসিয়ে দিয়েছি, তাহলে ই প্লাস পিভি। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা প্রত্যেকটার করেসপন্ডিং টার্ম অনুযায়ী ডিফারেন্সিয়েট করি তাহলে ডিজি, জি কে ডিফারেন্সিয়েট করলে ডিজি, ই কে ডিফারেন্সিয়েট করলে ডিই। এখন পিভি এবং টিএস এই দুইটা কিন্তু মাল্টিপ্লাই টার্ম হিসেবে আছে, তাহলে প্রত্যেকটার জন্য আমরা একবার পি ধরবো কনস্ট্যান্ট আর একবার ভি ধরবো কনস্ট্যান্ট। আবার এখানে পরবর্তীতে যখন টিএস এর কথা বলি, টিএস কে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে একবার টি কনস্ট্যান্ট আর একবার এস কনস্ট্যান্ট, সেভাবে আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে দেখো ডিই এটা ঠিক আছে, পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি, তাহলে একবার পি কনস্ট্যান্ট আর একবার ভি কনস্ট্যান্ট, তাহলে এই দুইটা টার্ম আসলো। আবার এই টিএস, টিএস কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে একবার টি কনস্ট্যান্ট একবার এস কনস্ট্যান্ট, তাহলে টি ইন্টু ডিএস প্লাস এস ইন্টু ডিটি। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা পুরো এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে পেলাম। এখন আমরা এখান থেকে এই ইকুয়েশনটাকে একটু রিঅর্গানাইজ করব, যে আমাদের যেভাবে সুবিধা হয় সেরকম করে একটু রিঅর্গানাইজ করি। তাহলে টিডিএস, এই যে এই টিডিএস আছে, টিডিএস তারপরে মাইনাস ডি, টিডিএস মাইনাস ডিই মাইনাস পিডিভি, আচ্ছা একটু হয়ে গেল ডিই, টিডিএস এটার সাথে তো প্লাস হচ্ছে, তাহলে মাইনাসটা আমি কোথা থেকে নিলাম, ডিজি, দাঁড়াও ইকুয়েশনটা আমি ভুল করেছি কিনা, আচ্ছা না আমি লিখতে ভুল করিনি, তাহলে এখন আমাকে দেখতে হবে যে আসলে ওই ডিই টার্মটা আমি মাইনাস হিসেবে কিভাবে লিখলাম। তাহলে টিডিএস মাইনাস এই টার্মটাকে আমরা টিডিএস, এটা আমাদের ডান পাশে আছে, তাহলে এটাকে যদি আমরা ডান পাশেই রাখি অথবা বাঁ পাশে নেই, সেটা যেভাবে কোনো একভাবে রাখলে হলো। তাহলে এখন যেহেতু আমাদের এখানে দুই দিকেই ডান পাশেই ডিই আছে, তাহলে আর একটা ডিই মাইনাস পি ডিভি, এই টার্মটা আমি এখানে নিয়ে আসলাম কি করে, পি ডিভি, আর দুই পাশ থেকে যদি একটা ডিই মাইনাস পিডিভি, দুই পাশ থেকে যদি মাইনাস ডিই মাইনাস পিডিভি করি তাহলে
কি দাঁড়ায় on differentiating we get dg plus tds এটা থেকে যদি আমরা de 2d মাইনাস করলে একটা de পাই এখান থেকে তাহলে dg de আমরা বইটাই দেখি বই থেকে তো সরাসরি নিয়েছি দেখো আচ্ছা তাহলে এখানে dg ইকুয়াল এটা আমরা ডিফারেন্সিয়েট করে পেলাম এরপরে de মাইনাস pdv এই টার্মটা আমরা dg মাইনাস vdp sdt মাইনাস dg এই টার্মটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম তাহলে হলো মাইনাস dg আর de tds তোমরা চিন্তা করো এখানে কিভাবে হচ্ছে আমি তো ম্যাথ ভুলে গেছি মনে হচ্ছে vdp কোনো ইকুয়েশন আমরা ইউজ করিনি জাস্ট এটাকে অল্টারনেট করে আর একটা জিনিস আমি দেখতে পারি যে আসলে এখন তো সময় হবে না যে আমি এইখানেই কোনো ভুল আছে কিনা যে এইখানে ভুলটা আছে কিনা সেটা আমাকে একটু দেখতে হবে তো এখন আমি এই যে ফর্মটা এই ইকুয়েশনটা আমি তোমাদেরকে কালকে দেখাবো বা নেক্সট ক্লাসে যে আসলে এখানে আমরা ভুল লিখছি কিনা তাহলে কারণ এখানে একটা সাবট্রাক্ট করে দেখলে আরেকটা লাইন যদি আমি বেশি লিখি তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে তাহলে এখন এখান থেকে আমরা যা দেখি যে মাইনাস ডিজি প্লাস ভিডিপি মাইনাস এসডিটি গ্রেটার দ্যান ইকুয়াল 0 বানানো হয়েছে আচ্ছা তাহলে এখন এই যে ইকুয়েশনটা এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করি -1 দিয়ে মাল্টিপ্লাই করলে ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পাচ্ছি কি লেস দ্যান ইকুয়াল 0 তাহলে এই যে মাইনাস সাইন এখানে চলে গেল মাইনাস ডিজি ছিল সেটা হয়ে গেল প্লাস ডিজি হ্যাঁ বলো নেক্সট সাইডে যে ক্যাপিটাল টি স্মল ডি আর এস আছে ওইটার সামনে একটা মাইনাস হওয়ার কথা না এইটাই জি স্যার হ্যাঁ আমি সেই জন্যই তো বলছি যে আসলে এইখানে পুরো টার্মটাই আমাদের পজিটিভ আছে তাহলে সেক্ষেত্রে এইখানে একটা মাইনাস সাইন হওয়ার কথা আমি সেটা ফিল করছি সে কারণেই আমি এখন দেখতে পাচ্ছি যে আসলে এটা একটু কনফিউজিং হচ্ছে বাট এই কনফিউজিংটা কেন সেটা আমি আরেকটা লাইন যদি লিখে দেখি তাহলে মনে হয় এটা ঠিক হয় কারণ ইকুয়েশন অনুযায়ী আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে এটা স্বাভাবিকভাবেই হওয়ার কথা তোমরা একটু খাতায় লেখো না খাতায় লিখে দেখো যে ইকুয়েশনটা এখানে কি হচ্ছে ডেফিনেটলি একটা মাইনাস সাইন আসার কথা দাঁড়াও আমি এখনই লিখছি তাহলে হয় প্রথমে আসলো আমি ডিজি ইকুয়াল ডিই প্লাস পিডিভি প্লাস ভিডিপি প্লাস টিডিএস প্লাস এসডিটি তাহলে আমাদের আছে এই পাশে যদি আমি টিডিএসটা নিই টিডিএস আছে তারপরে ডিই আর হলো পিডিভি তাহলে সবগুলোই আমাদের পজিটিভ হিসেবে আছে তো পজিটিভ হিসেবে থাকলে সেক্ষেত্রে আমাদের এখানে যদি নেগেটিভ নেই তাহলে প্রত্যেকটাই নেগেটিভ হওয়া উচিত সেক্ষেত্রে আলাদাভাবে তো তাহলে মাইনাস ডিই মাইনাস টিডিএস তারপরে মাইনাস এসডিটি মাইনাস ডিই আচ্ছা মাইনাস ডিই নিলাম আর একটা হলো মাইনাস পিডিভি তাহলে এই পাশে ডিজিটাকে যদি নিয়ে যায় মাইনাস ডিজি তারপরে প্লাস ভিডিপি আর প্লাস এসডিটি তাহলে এখানেও একটা এই এসডিটাকে কেন মাইনাস দেওয়া হয়েছে এখানে একটা মাইনাস দেওয়া হয়েছে এইখানে আবার এখানে মাইনাস দেওয়া হয়নি তো এটা কনফিউজিং তো যদি আমরা ওভারঅল একটা মাইনাস সাইন কমন নেই তাতেও তো কিন্তু আমাদের কোনো সুরাহা হচ্ছে না আমার মনে হয় এখানে কোনো একটা ভুল আছে তো আমি আর একটা বই দেখে তো সেক্ষেত্রে এইটা করব ঠিক আছে আমি আজকে তোমাদের সমাধান দিতে পারছি না বাট তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ইকুয়েশনটা কোনো সমস্যা আছে তো এটাকে আমি একটু হাইলাইট করে রাখি
আর তাহলে নেক্সট ক্লাসে আমি এটাকে তোমাদের করব, ক্লারিফাই করব যে আসলে এখানে কি ভুল আছে না আমরা বুঝতে ভুল করছি। এনিওয়ে, সো এখন যে ইকুয়েশনটা দাঁড়ালো দেখো, মাইনাস ডিজি প্লাস ভিডিপি মাইনাস এসডিটি গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে এখানে একটা -1 কমন নিয়ে বা -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেন উই আর গেটিং এস লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তাহলে যদি কনস্ট্যান্ট প্রেশারের কথা বলি তাহলে ডিপি at constant pressure dp would be 0 and at constant pressure in an isothermal process, তাহলে isothermal মানে কি, তাহলে change in T would be 0. so তাহলে at constant pressure and isothermal process এর ক্ষেত্রে change in T or dt would be 0. so we will get dp equal 0 and dt equal 0. so this term and this term becomes 0. so finally we are getting dz less than equal 0. so dz less than equal 0. এখন dz যদি less than equal 0 হয় তাহলে dz either less than 0 or equal 0. তাহলে যদি less than 0 হয় সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ফর মানে চেঞ্জ ইন ফ্রি এনার্জি যদি 0 থেকে কম হয় অর নেগেটিভ হয় ফর অ্যান ইরিভার্সিবল চেঞ্জ অর স্পন্টেনিয়াস। তার মানে যদি কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে চেঞ্জ ইন ফ্রি এনার্জি চেঞ্জ যদি 0 থেকে কম হয় অথবা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রসেসটাকে বলবো স্পন্টেনিয়াস। আর যদি প্রসেসটা দ্যাট মিনস চেঞ্জ ইন ফ্রি এনার্জি ইকুয়াল টু 0, তাহলে তোমরা এখান থেকে একটা কমন টার্ম দেখলা যে ডিজি চেঞ্জ ইন ফ্রি এনার্জি, চেঞ্জ ইন এনথালপি অর চেঞ্জ ইন এন্ট্রপি, যে কোনো একটা যদি ইকুয়াল 0 হয় then you will always find the system as equilibrium. আর যদি enthalpy change in enthalpy and change in entropy এটা যদি less than 0 হয় then the system would be spontaneous or it will be forward system. আর যদি change in enthalpy change যদি নেগেটিভ হয় ঠিক তখনই কেবল এটা সিস্টেমটা স্পন্টেনিয়াস হবে। তাহলে তোমরা এই সিস্টেমটাকে একটু সিম্পলিফাই করে ফেলো যে কোনো একটা সিস্টেমের জন্য আমরা দেখতে পেলাম কি যে যদি সবগুলো মানে চেঞ্জ ইন ফ্রি এনার্জি অথবা চেঞ্জ ইন এনথালপি আর চেঞ্জ ইন এন্ট্রপি এই তিনটা সবগুলোই যদি ইকুয়াল 0 হয় তাহলে সেক্ষেত্রে দ্য সিস্টেম উড বি ইন ইকুইলিব্রিয়াম। আর এনথালপি যেটা আমরা আগের থেকে শিখে আসছি সেই দুইটাই যদি মানে এনথালপি যদি নেগেটিভ হয় তাহলে সেটা সিস্টেমটা স্পন্টেনিয়াস হবে। আর নতুন করে এখন শিখলাম কি চেঞ্জ ইন ফ্রি এনার্জি ওর যদি ভ্যালু যদি লেস দ্যান 0 হয় অর চেঞ্জ ইন ফ্রি এনার্জি লেস দ্যান 0 অর নেগেটিভ দেন উই উইল কনসিডার দ্যাট ইজ অলসো অ্যাজ স্পন্টেনিয়াস। আর একটা বলেছি যে এন্ট্রপি চেঞ্জ, এন্ট্রপিটা আমার মনে হয় তোমাদের সবারই মনে থাকা উচিত, কারণ আমি এন্ট্রপি নিয়ে অনেক কথা বলেছি যে আমরা ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে মানে এই যে বাসার থেকে এই যে অফিসে আসছি, অফিস ইউনিভার্সিটি এখান থেকে গিয়ে আমরা কি করি জামা কাপড়গুলো আমি ধরে এরকম করে ফেলে রাখি, এই যে সাজাইতে বা কপি করতে অর্গানাইজ করতে আমাদের মানে মনের থেকে একটা অনীহা চলে আসে, কারণ আমাদের একটা এনার্জি লস হয় বা কাজ করতে হয়। তো দুনিয়ার প্রত্যেকটা সিস্টেমে কিন্তু ওই একইভাবে যে র্যান্ডমাইজ ওয়েতে থাকার একটা টেন্ডেন্সি or the possibility of having all the molecules or all the systems in randomized way is higher compared to the organized way. তাহলে এই যে অর্গানাইজড ওয়েতে থাকার চাইতে র্যান্ডমাইজ ওয়েতে থাকতে চাওয়ার টেন্ডেন্সিটাই কিন্তু সবসময় বেশি থাকে, যে কারণে আমরা বলেছি যে প্রত্যেকটা সিস্টেমের এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পায়। সো উই আর কনসিডারিং দ্যাট দ্য value of entropy will increase and also we have seen that the second law of thermodynamics সেখানে বলেছে কি যে কোনো একটা সিস্টেমে কোনো একটা মানে দুনিয়ার প্রত্যেকটা সিস্টেম তার চেঞ্জ ইন এন্ট্রপি উড বি আইদার পজিটিভ অর ইকুয়াল টু 0, কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে নেগেটিভ হলে সেক্ষেত্রে সেই প্রসেসটা নন স্পন্টেনিয়াস হয়ে যাবে। তাহলে স্পন্টেনিয়াস প্রসেসের জন্য সেক্ষেত্রে যে চেঞ্জ ইন এন্ট্রপি উড বি আইদার গ্রেটার দ্যান 0 অর ইকুয়াল টু 0। এই তাহলে এই হলো আমাদের এই তিনটা কন্ডিশন, এন্ট্রপি, এনথালপি অ্যান্ড ফ্রি এনার্জি, এইগুলো আমরা শিখলাম। এখন আমরা
তাহলে এই যে তিনটা কোশ্চেন, ওই যে এই যে জায়গাটায় আমরা দেখলাম যে ইকুয়েশনে কোনো সমস্যা থাকতে পারে, তাহলে সেটা আমি নেক্সট ক্লাসে ক্লারিফাই করব। এর বাইরে তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই তিনটা বিষয় নিয়ে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে দেন উই ক্যান মুভ এ নিউ ইকুয়েশন, ক্লাপেইরন ইকুয়েশন। এটা আসলে কি জিনিস সেটা আমরা একটু আগে দেখে নিই। যে ইউজফুল থার্মোডাইনামিক রিলেশন হুইচ গিভস আস ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অ্যাবাউট এ সিস্টেম কনসিস্টিং অফ এনি টু ফেজেস। মানে টু ফেজেস বলতে বোঝাই যে আমরা আইদার সলিড টু লিকুইড অর লিকুইড টু সলিড। তাহলে কখনো কখনো সলিড আর লিকুইড, যে যতটুকু পরিমাণ সলিড ছিল সেই সলিডটা আস্তে আস্তে লিকুইড হতে শুরু করলো। তাহলে আবার ওই যে ল্যাটেন্ট হিট, বা যদি যে পরিমাণ হিটটা আমরা দিয়ে এটাকে মানে লিকুইড তৈরি করছি, সেই লিকুইডটার যদি ওই হিটটা সে আবার রিলিজ করতে পারে, দেন ইট ক্যান কনভার্ট ইনটু সলিড। তাহলে এভাবে আমরা লিকুইডের ক্ষেত্রেও বলতে পারি যে কিছু পরিমাণ লিকুইড আমরা কিছু হিট দিয়ে এটাকে ভ্যাপোরাইজ করছি, আবার ওই যে তাহলে সেক্ষেত্রে টেম্পারেচারে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? টেম্পারেচার চেঞ্জ না হলে সেক্ষেত্রে ও কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করবে, যেটাকে আমরা বলে থাকি ল্যাটেন্ট হিট। তাহলে এই যে ল্যাটেন্ট হিট, এটা যদি আমরা করি যে মানে সিস্টেমের ইভাপোরেশনের জন্য যতটুকু ল্যাটেন্ট হিট দরকার, ততটুকু হিট যদি আমরা আবার কোনোভাবে রিলিজ করতে পারি, দেন উই ক্যান গেট ইনটু লিকুইড অ্যাট দ্য সেম টেম্পারেচার। মানে ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসেও ভ্যাপার থাকতে পারে, অথবা 100 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার হিসেবেও থাকতে পারে। আবার আইসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াসে আইসও থাকতে পারে, 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারও থাকতে পারে। তাহলে এই দুইটা একটা আরেকটার সাথে ইকুইলিব্রিয়ামে থাকে। তাহলে এই ইকুইলিব্রিয়ামে যে কোন অবস্থা, দেখো কোনো একটা সাবস্ট্যান্সের দুইটা ডিফারেন্ট ফেজে information about a system consisting of any two phases of a single substance in chemical equilibrium is the Clapeyron equation. It is derived from Gibbs-Helmholtz equation. Let the system studied be, আমরা ধরে নিলাম যে লিকুইড থেকে ভ্যাপার তৈরি করতে চাই। তাহলে এই কোনো একটা সিস্টেমের যে তাপ, চাপ, ভলিউম এর সাথে সম্পর্কটা কিভাবে হয় at two different phases for a specific substance, তাহলে সেইটা আমরা এখান থেকে বের করতে পারবো এই ক্লাপেরেশন ইকুয়েশনের মাধ্যমে। এবং এই ইকুয়েশনটা মেইনলি ডিরাইভ করা হয় ওই গিবস হেলমহোলটজ ইকুয়েশন থেকে। তাহলে এখন আমরা একটা ভ্যাপার সিস্টেম বা একটা এক্সাম্পল কনসিডার করি, লিকুইড থেকে ভ্যাপার। তাহলে লিকুইড অ্যান্ড ভ্যাপার বোথ আর ইন ইকুইলিব্রিয়াম। তাহলে কনসিডার 1 গ্রাম অফ মোল অফ এ লিকুইড কনফাইন্ড ইন এ সিলিন্ডার বাই এ ফ্রিকশনলেস পিস্টন। একটা লিকুইডকে আমরা একটা নির্দিষ্ট কন্টেইনারে যে ফ্রিকশনলেস পিস্টন দিয়ে আমরা এটাকে আবদ্ধ করে রেখেছি। লেট দ্য ভলিউম অফ দ্য লিকুইড বি V1 অ্যান্ড ইটস ভ্যাপার প্রেশার ইকুয়াল টু P। মানে একটা ওই যে এর ভিতরে কিছু পরিমাণ লিকুইড নিয়েছি, সেই লিকুইডের ভলিউমটা আমরা V1 ধরে নিলাম, অ্যান্ড এর উপরে যে ভ্যাপার প্রেশারটা আছে, যে তার প্রেশারটা কতটুকু আছে, সেই প্রেশারটা হলো P। Now allow the liquid to evaporate reversibly at constant temperature। মানে এটার বয়লিং পয়েন্টে, যে আমরা লিকুইড থেকে ভ্যাপার যেতে চাইলে সেক্ষেত্রে যদি টেম্পারেচার ফিক্সড রাখি, তাহলে উই নিড টু অ্যাপ্লাই দ্য এক্সাক্ট অ্যামাউন্ট অফ হিট হুইচ ইজ দ্য ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। মানে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটাকে আমরা বলি যে লিকুইড থেকে সলিড হল, মানে সলিড থেকে লিকুইড হলে তাহলে সেটাকে বলা হয় গলনের সুপ্ত তাপ। আর যদি লিকুইড থেকে গ্যাস হয় বা ভ্যাপার হয়, তাহলে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে এই যে ল্যাটেন্ট হিট বা টেম্পারেচার চেঞ্জ না করে শুধু আমরা সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে ভ্যাপার তৈরি করতে পারি, তাহলে সেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট, তাহলে বা সুপ্ত তাপ। এই সুপ্ত তাপ কতটুকু সেটা আমরা নাও অ্যালাউ দ্য লিকুইড টু ইভাপোরেট রিভার্সিবলি অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার T, and when the whole of it has vaporized, let the volume of the vapor be V2। তাহলে এখন আমরা এখানে যতটুকু পরিমাণ লিকুইড নিয়েছিলাম, পুরো লিকুইডটাকে আমরা কনভার্ট করে দিলাম ভ্যাপারে, এবং তখন তার ভলিউম হলো V2। তাহলে এখন দেখি কতটুকু কাজ সম্পন্ন হয়েছে। যে আমরা কি করেছি, যে
ভলিউমটা বাড়িয়েছি, মানে প্রথমে ছিল লিকুইড থেকে তার টেম্পারেচার টিতে ফিক্সড রেখে তার ভলিউমটাকে V1 থেকে V2 তে কনভার্ট করলাম, কারণ টোটাল লিকুইডটাকে আমরা ভ্যাপারে কনভার্ট করেছি। তাহলে সেক্ষেত্রে প্রেশার যা ছিল তাই ডিফারেন্সিয়েট। তাহলে এখন ভলিউম পরিবর্তনের জন্য যতটুকু কাজ সম্পন্ন হবে তা আমরা জানি PV, তাহলে P ইন্টু ডিভি, তাহলে P ইন্টু ডিভি বা পিভি। তাহলে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কি P ইন্টু V2 মাইনাস V1, কারণ ভলিউমের পরিবর্তন হচ্ছে V2 মাইনাস V1, আগে ছিল ভলিউম V1 এখন হলো ভলিউম V2। ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট V2 মাইনাস V1 উই গেট, তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসলো কি dW/dt, আর এটাকে V2 মাইনাস V1 এটাও কনস্ট্যান্ট, তাহলে V2 মাইনাস V1 dP/dt। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এই যে ভলিউমটা কনস্ট্যান্ট রেখে তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে হিট অ্যাবজর্বড ফ্রম দ্য সারাউন্ডিংস ইজ দ্য ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, যেটা আমি অলরেডি বলেছি যে কোনো সিস্টেম যদি আমরা একটা ফেজ থেকে আর একটা ফেজে কনভার্ট করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র ল্যাটেন্ট হিটটাকেই সাপ্লাই দিতে হবে। তাহলে আমরা এখানে ঠিক টেম্পারেচার ফিক্স রেখে তাহলে লিকুইড থেকে ভ্যাপার তৈরি করেছি। সো হিট অ্যাবজর্বড ফ্রম দ্য সারাউন্ডিংস ইজ দ্য ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, যেটাকে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করেছি। হুইচ অন সাবস্টিটিউশন, তাহলে যে পরিমাণ হিট অ্যাবজর্ব হয়েছে তাহলে সেই হিট অ্যাবজর্পশন বা অ্যামাউন্ট অফ হিট এটাকে আমরা বললাম ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। তাহলে এই যে ডেল্টা ই ইকুয়াল ডাব্লিউ মাইনাস এল, এটাকেই কিন্তু আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের থেকে বলতে পারি। তাহলে সেই যে কতটুকু পরিমাণ এটাকে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যখন বলেছিলাম তখন বলেছিলাম কিউ, তাহলে এখন কিউটাকেই আমরা ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন দিয়ে লিখছি। তাহলে ডেল্টা ই ইকুয়াল ডাব্লিউ মাইনাস এল। On substitution of the expression 2 and 3 in the Gibbs-Helmholtz equation, আমরা লাস্ট ক্লাসে Gibbs-Helmholtz ইকুয়েশন দেখেছিলাম, পড়েছিলাম, সেখান থেকে সেই ইকুয়েশনে যদি আমরা এই যে ভ্যালু এইটা আর এইটা এই দুইটা টার্ম যদি আমরা করে দেই তাহলে দেখা যায় কি W প্লাস ডেল্টা ই ইকুয়াল টি ইন্টু dW/dt। তাহলে আমাদের যে হেলমহোলটজ ইকুয়েশন ছিল সেই হেলমহোলটজ ইকুয়েশনে যদি আমরা এই যে ভ্যালুগুলো এই যে ইকুয়েশন 2 and 3 সরি ইকুয়েশন 1 এ যে এই টার্মটা এবং এই টার্মটা যদি আমরা বসিয়ে দেই দেন উই ক্যান ফাইন্ড আউট দিস ইকুয়েশন ইন দ্য প্রিভিয়াস স্লাইড আমরা যা দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। তাহলে এখন এই ইকুয়েশনটাকে আমরা একটু ওই যে রিপ্রেজেন্ট করলাম, এই হলো আমাদের হেলমহোলটজ ইকুয়েশন যেটা ছিল আর কি। তাহলে এই হেলমহোলটজ ইকুয়েশনে আমরা ডেল্টা ই এটার মানেটাকে আমরা লিখব কি ডাব্লিউ মাইনাস এল লিখলাম এটা, আর একটা কি ডিডব্লিউ/টি। তাহলে ডিডব্লিউ/ডিটি এটার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা লিখব V2 মাইনাস V1 ইন্টু ডিপি/ডিটি। তাহলে এই টার্মগুলো আমরা এখানে বসিয়ে দিই, দেখো তাহলে ডাব্লিউ ওই যে ডি ইর রিপ্লেসমেন্ট আমি লিখছি এল মাইনাস ডাব্লিউ, আর এই যে এই ছিল dW/dt যেটা ছিল তার রিপ্রেজেন্টে লিখছি V2 মাইনাস V1 dP/dt। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি কি এই যে W আর এই W ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কি শুধুমাত্র L। তাহলে L ইকুয়াল এই যে টার্মটাকে আমরা একটু অর্গানাইজ করে লিখছি অন্যভাবে যে T ইন্টু dP/dt, ওই একই জিনিস dP/dt আর V2 মাইনাস V1। তাহলে এখন dP/dt এই dP/dtটাকে আমরা লিখতে পারি কি তাহলে dP/dt ইকুয়াল লেখা যায় এখানে L আছে, তাহলে Lটার নিচে আমাদের এই টার্মটা T ইন্টু V2 মাইনাস V1 এই দুইটা টার্ম চলে গেল। তাহলে dP/dt ইকুয়াল L ডিভাইড বাই T ইন্টু V2 মাইনাস V1। তাহলে এই যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটাকেই আমরা বলবো ক্লাপেইরন ইকুয়েশন, যে চেঞ্জ ইন প্রেসার with respect to temperature equal latent heat of সেটা হতে পারে ফিউশন আর ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। সেটাকে আমরা এখানে দেখাইছি, যেখানে একটা সিস্টেম নিয়েছি সেক্ষেত্রে আমরা বললাম যে L ডিভাইড বাই T ইন্টু V2 মাইনাস V1। তাহলে আমরা এইটাকে আসলে ডেল্টা H দিয়েও লিখতে পারি, কারণ আমরা এখানে শুধুমাত্র একটা ফেজ চেঞ্জের জন্য বলেছি। তাহলে সেক্ষেত্রে যদি ওই ফেজ চেঞ্জের ওই ভ্যালুটাকে আমরা ল্যাটেন্ট হিটটাকে ডেল্টা এস দিয়ে রিপ্রেজেন্ট করি
দ্যাট ইজ অলসো পসিবল। তাহলে সেক্ষেত্রে এই হলো আমাদের ইকুয়েশন। এইটাকে যদি আমরা ডেল্টা এইচ দিয়ে লিখি তাহলে লিখতে পারি ডিপি বাই ডিটি ইকুয়াল delta H by T into V2 minus V1, where delta H is the heat of transition when a volume of V1 of a definite weight of one form of changes to another form into volume V2. তাহলে এক কনস্ট্যান্ট টেম্পারেচারে থেকে যদি কোনো একটা সাবস্টেন্স তার ভলিউম V1 থেকে V2 তে পরিবর্তন হয় তাহলে তার চেঞ্জ ইন যে কি হচ্ছে যে চেঞ্জ ইন প্রেসার উইথ রেসপেক্ট টু টেম্পারেচার উইল বি এই ইকুয়েশনের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। দিস ইজ দ্য ক্ল্যাপেইরন ইকুয়েশন। তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে দেন ইউ আর